শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 4 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড। চোকার্স অপবাদ ঘুচল না প্রোটিয়াদের। ইতিহাস রচনা করে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে পা রেখে উচ্ছ্বসিত কিউই অধিনায়ক। যোগ্য দল হিসেবে নিউজিল্যান্ড জিতেছে বললেন ডিভিলিয়ার্স। এবং বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা সামনের সিরিজগুলোতে কাজে লাগাতে চান সৌম্য সরকার। দেখছিলেন খেলার সময়ের শিরোনাম। দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। এছাড়া আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আছেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। সাজিদ, আপনি যেমনটা বলছিলেন, আসলে ভার্চুয়াল স্টুডিওতে আমার কাছে আজকের ম্যাচ নিয়ে কিছু পরিসংখ্যান রয়েছে, যেগুলো আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনার সাথে যিনি অতিথি থাকবেন তার মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে দর্শকরা ভিন্ন কিছু স্বাদ পাবে আমাদের কাছ থেকে। সাজিদ। সজল, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার কাছে যাব আজকের ম্যাচের নানা পরিসংখ্যান জানতে। দর্শক, আমাদের আজকের আয়োজনে বিশ্বকাপের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু ভাই, আপনাকে স্বাগত। যথারীতি আপনার সাথে আমরা কথা বলবো, তবে তার আগে ম্যাচ রিপোর্টগুলো আমরা একটু দেখে আসি। স্নায়ুচাপের কাছে আবারও হেরে গেল দক্ষিণ আফ্রিকা, আর তাতেই 40 বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে জায়গা করে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। অন্যদিকে নিজেদের আবারও চোকার্স প্রমাণ করল প্রোটিয়ারা। অকল্যান্ডের শ্বাসরুদ্ধকর ম্যাচে বৃষ্টি এনে প্রোটিয়াদের 4 উইকেটে হারিয়েছে কিউইরা। এ জয়ে 29 মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত কিংবা অস্ট্রেলিয়া। দারুণ রোমাঞ্চে বুথ তখন অকল্যান্ডের গ্যালারি। ইতিহাস রচনা করতে নিউজিল্যান্ডের প্রয়োজন 2 বলে 5 রান। আবছা থাকা স্বপ্নটাকে আকাশে ভাসিয়ে বল মাঠের বাইরে ফেলে কিউইদের রঙিন স্বপ্নের পূর্ণতা দিলেন এলিয়ট। আর তাতেই নিজেদের বিশ্বকাপের 40 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে ওঠে কিউইরা। আর চতুর্থবারের মতো ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের বেদনার সাথে সখ্যতা করে প্রোটিয়ারা জানান দিল আগামী 4 বছর বরাবরের মতোই চোকার্স উপাধি শুধুই তাদের নামে। এর আগের গল্পে টস হেরে ব্যাট করতে নামে দলীয় 31 রানে 2 ওপেনার আমলা ও ডিকককে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক বিপদ সামাল দেন রুসো ও ডু প্লেসি। তবে রুসো 39 রানে কাটা পড়লে আবারও ইনিংস মেরামতের দায়িত্ব নেন ডু প্লেসি ও অধিনায়ক ভিলিয়ার্স। তাদের ব্যাটিংয়ে প্রাণের সঞ্চার ঘটে স্কোরবোর্ডে। কিন্তু বিশ্বমঞ্চে যে ক্রিকেট দেবতা বরাবরই নিষ্ঠুর প্রোটিয়াদের প্রতি, তাই অকল্যান্ডের ক্রিকেট আকাশে বৃষ্টি। তখন প্রোটিয়াদের সংগ্রহ ছিল 38 ওভারে 216 রান। 1 ঘন্টার বেশি সময় পর খেলা শুরু হলে পরের 5 ওভার ব্যাটিং করার সুযোগ পায় প্রোটিয়ারা। মিলারের মারমুখী 49 আর খ্যাপাটে ডিভিলিয়ার্সের 65 রানে মোট 281 রানের সংগ্রহ পায় আফ্রিকা। বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় 298 রান। ওভার প্রতি আস্কিং রান রেট প্রায় 7 করে। কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। তাই জবাব দিতে নেমে একরকম ম্যাচ পরবর্তী হাইলাইটস ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটে। তার ব্যাটিং তাণ্ডবে স্টেন মর্কেলরা লাইন লেন্থ হারিয়ে ফেলেন। তবে ম্যাককালাম নামক সাইক্লোন থামে দলীয় 71 রানে। মাত্র 26 বলে 59 রানে প্যাভিলিয়নে ফেরার পথে দলের রানের চাকা করে যান গতিময়। কিন্তু রান তোলার ওই গতিতে তাল মেলাতে পারেননি উইলিয়ামসন, গাপটিল, টেইলররা। 149 রানে 4 উইকেট হারালে ম্যাচ কিছুটা হেলে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে। কিন্তু দৃশ্যপট পাল্টাতে হাজির হার্ডিটার কোরি অ্যান্ডারসন। তার 58 রানের দুর্দান্ত ইনিংসে থামলেও স্বপ্ন জয়ে থামেননি এলিয়ট। তার 84 রানের অপরাজিত ইনিংসে চড়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে উল্লাসে মেতে ওঠে নিউজিল্যান্ড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ইতিহাস রচনা করে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে পা রেখে উচ্ছ্বসিত স্বাগতিক কিউই অধিনায়ক ম্যাককালাম। অন্যদিকে চোখের জলে আবারও সেমিফাইনাল থেকে বিদায় নিল চোকার্স দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক অনাকাঙ্ক্ষিত বৃষ্টিকে দোষারোপ না করলেও ম্যাককালামের দৃষ্টিতে বৃষ্টি স্বাগতিকদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল।
Good chance in it, but we'll worry about that after. অসাধারণ অনুভূতি, আমার জীবনের সেরা সময় এটি। তবে পুরোটা সময় দক্ষিণ আফ্রিকা আমাদের চাপে রেখেছিল। বৃষ্টি আমাদের সৌভাগ্য হয়ে এসেছে। সবাই দারুণ খেলেছে, কিন্তু ইলিয়টের ইনিংসটি ছিল অসাধারণ। আমরা দল হিসেবে সফল, তাই ফাইনালে প্রতিপক্ষ যেই হোক না কেন ইতিহাস রচনা করতেই মাঠে নামবো আমরা। Really proud to represent New Zealand. জীবনের অন্যতম সেরা একটি ম্যাচ ছিল আজ। যোগ্য দল হিসেবেই নিউজিল্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি। এর থেকে ভালো কিছু ছেলেদের কাছে আমি আশা করিনি। কোনো অনুতাপ ছাড়াই খালি হাতে দেশে ফিরতে হবে, কিন্তু ফাইনালে উঠতে না পারার কষ্ট তো থাকবেই। ভাগ্য বা খেলোয়াড়দের দোষারোপ করব না। দর্শক, আমরা চলে যাচ্ছি ভার্চুয়াল স্টুডিওতে। আমাদের সহকর্মী সজল আছেন সেখানে। সজল, প্রথম সেমিফাইনালের বিস্তারিত স্কোর কার্ডটি আমাদের জানান। তাজিদ, আপনি যেমনটা বলছিলেন, আসলে পুরো ম্যাচের স্কোর কার্ডটা আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানাতে চাচ্ছিলাম। আসলে পুরো ম্যাচের স্কোর কার্ডের দিকে যদি আমরা তাকাই, আপনারা যেটি দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু দক্ষিণ আফ্রিকা টসে জিতে আজকে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাটিং করতে নেমে তারা কিন্তু শুরুটা খুব একটা ভালো করতে পারেনি। প্রথম দুই ওপেনার খুব তাড়াতাড়ি ফিরে যাওয়াতে তাদের শুরুটা খুব একটা ভালো হয়নি, কিন্তু পরে তারা ঘুরে দাঁড়িয়েছে। আসলে দলের পক্ষে ডু প্লেসিস অনেক যোগ্য সময় হাল ধরেছেন। তিনি কিন্তু 82 রান সংগ্রহ করেছেন 107 বলে। এছাড়া ডিভিলিয়ার্স আসলে যেরকমটা খেলে থাকেন ঝড়ো ইনিংসে, সেই ঝড়ো গতিতেই তিনি ইনিংসটা তার রচনা করেছেন। 45 বলে তিনি 65 রান করেছেন। আর ডেভিড মিলার ছিলেন, তিনি শেষ দিকে 18 বলে তিনি কিন্তু 49 রান সংগ্রহ করেছেন। অর্থাৎ শেষ দিকে এসে তিনি কিন্তু রানগুলোকে ইচ্ছে মতো করে বাড়িয়ে নেওয়ার একটা উপায় দক্ষিণ আফ্রিকার জন্য দিয়ে গেছেন। মাঝখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কিন্তু তারা আসলে ম্যাচটা কার্টেল ওভারের হয়ে গেছে। প্রথমে তারা জানতে না পারলেও পরবর্তীতে ম্যাচটি আসলে 43 ওভারে নামিয়ে আনা হয়েছিল এবং সেখানে কিন্তু দক্ষিণ আফ্রিকার সর্বসাকুল্যে তাদের ইনিংসের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছিল 5 উইকেটে 43 ওভারে 281 রান। এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে নিউজিল্যান্ডের পক্ষে যারা ভালো বোলিং করেছেন তাদের মাঝখান থেকে অবশ্যই বলতে হয় কোরি অ্যান্ডারসনের কথা। তিনি 6 ওভারে 72 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছেন। তবে ইকোনমি রেটটা কিন্তু আসলে অনেক বেশি ছিল, 12.00। এর পাশাপাশি ট্রেন্ট বোল্ট, যিনি কিনা এই বিশ্বকাপে আসলে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছেন, তিনি কিন্তু 2টো উইকেট পেয়েছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে 9 ওভারে তিনি কিন্তু এই 2 উইকেট পাওয়ার ক্ষেত্রে মাত্র 53টি রান দিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে তার ইকোনমি রেট কিন্তু 5.88। এবার যদি আমরা নিউজিল্যান্ডের স্কোর কার্ডের দিকে তাকাই, তাদের টার্গেটটা ছিল আসলে একটু বেশি, কারণ এটা কার্টের ওভারে ম্যাচ হয়েছে। ডিএল মেথডে তাদের টার্গেটটা একটু বেশি গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেটিও কিন্তু তারা এক বল হাতে রেখে আসলে পৌঁছে যায় সেই স্কোর কার্ড অর্থাৎ স্কোরের দিকে। আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন, যেটা শুরু করা উচিত ছিল ব্রেন্ডন ম্যাককালাম অধিনায়ক। নিজ দায়িত্বে তিনি আসলে 8 থেকে অর্থাৎ দলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি কিন্তু আসলে 26টি বল খেলে 59টি রান সংগ্রহ করেছেন। এরপরে কোরি অ্যান্ডারসনের কথা বলতে হয়, তিনি কিন্তু 57 বলে 58টি রান সংগ্রহ করেছেন এবং যার কথা একেবারেই বললে নয়, তিনি হচ্ছেন গ্রান্ট ইলিয়ট। তিনি কিন্তু 73 বলে 84 রান সংগ্রহ করে আসলে নিউজিল্যান্ডকে জয় পাইয়ে দিয়েছেন, ফাইনালে টিকিটটা বাতলে দিয়েছেন। এরপরে যদি আমরা দক্ষিণ আফ্রিকার বোলিং কার্ডের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মর্নে মর্কেল, তিনি কিন্তু ভালো বোলিং করেছেন। তিনি 3টি উইকেট পেয়েছেন 59 রান দিয়ে 9 ওভার তিনি বোলিং করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি জেপি ডুমিনিকে, তিনি 5 ওভারে 43 রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন। এছাড়াও ডেল স্টেইন আছেন, তিনি আসলে 8.5 বলে 76 রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন। আমরা এখন আসলে একটু ওয়াগন উইলটা দেখতে চাচ্ছিলাম দর্শক, আপনাদেরকে দেখাতে চাচ্ছি দক্ষিণ আফ্রিকার ওয়াগন উইলটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ আফ্রিকা কিন্তু তাদের ইনিংসে 28টি 4 এবং 6টি 6 মেরেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই লাল যে শর্টস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 6 এর মার এবং সাদা যে শর্টস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আসলে 4 এর মার। এরপর নিউজিল্যান্ডের ওয়াগন উইল যদি আমরা আপনাদের দেখাতে চাই, তাহলে তাদের ইনিংসে কিন্তু এই যেটি দেখতে পাচ্ছেন 31টি 4 এবং 10টি 6 এর মার। আমরা ঠিক একইভাবে লালগুলো 6 এবং সাদাগুলো 4 এর মার। ম্যান অফ দ্য ম্যাচের কথা যদি বলতে হয়, আসলে আর কেউ নন, নিশ্চয়ই সবাই জানেন যে গ্রান্ট ইলিয়ট হয়েছেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ, যিনি কিনা সংগ্রহ করেছিলেন 73 বলে মূল্যবান 84টি রান, যে মুহূর্তে নিউজিল্যান্ডের আসলে রান খুব প্রয়োজন ছিল। তিনি বোলিংও করেছেন, যদিও উইকেট পাননি। এরপরে যদি তার ওয়াগন উইলটা আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, আসলে গ্রান্ট ইলিয়টের, তিনি কিন্তু 7টি 4 এবং 3টি 6 এর মার মেরেছেন। তো অসাধারণ একটা ভালো ইনিংস তিনি আজকে উপহার দিয়েছেন। এরপরে সর্বোচ্চ রান সংগ্রাহকের দিকে যদি আমরা তাকাতে চাই, তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকা দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আজকে ডু প্লেসিস। তিনি কিন্তু সংগ্রহ করেছিলেন 107 বলে 82 রান। তার স্ট্রাইক রেট ছিল 76.63।
যদি আমরা আসলে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দিক থেকে চোখটা সরিয়ে নিয়ে নিউজিল্যান্ডের ইনিংসের দিকে তাকাই, তাহলে কিন্তু আবারও আমরা ওই গ্র্যান্ট এলিয়টের দিকেই তাকাতে হবে। তিনি কিন্তু 73 বলে অপরাজিত 84 রান সংগ্রহ করেছিলেন এবং 132 মিনিট তিনি ক্রিজে ছিলেন। 73টি বল খেলেছেন, 7টি 4-এর মার ছিল, 3টি 6-এর মার ছিল, স্ট্রাইক রেট ছিল 115.06। এরপরে যদি বোলারদের আসলে পারফরমেন্সের দিকে তাকাই, তাহলে নিউজিল্যান্ডের বোলিং পারফরমেন্সের কথা অবশ্যই বলতে হবে, যেখানে কোরি অ্যান্ডারসন ছিলেন। 6 ওভারে তিনি 72টি রান দিয়েছেন এবং 3টি উইকেট শিকার করেছেন। ইকোনমি রেট ছিল তার 12.00। এরপরে যদি আমরা আসলে দক্ষিণ আফ্রিকার বোলিং কার্ডের দিকে তাকাই, তাহলে মর্নে মর্কেলের কথা আবারও এসে যাচ্ছে এবং তিনি কিন্তু 59 রান দিয়েছেন, 9 ওভারে 3টি উইকেট পেয়েছেন এবং 6.55 ছিল তার ইকোনমি রেট। তো এই ছিল আসলে সাজিদ আমার কাছে থাকা সর্বশেষ পরিসংখ্যান আজকের ম্যাচকে ঘিরে। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। লিপু ভাই, এমন একটি ম্যাচ হলো দুর্দান্ত বা শ্বাসরুদ্ধকর, রুদ্ধশ্বাস, অসাধারণ, যেই আসলে উপমায় দিই না কেন সেটা আসলে পূর্ণতা পাবে না। তারপরেও কিন্তু এমন ম্যাচে এক দলকে হারতে হলো। এটাই ক্রিকেট। দিন শেষে কাউকে না কাউকে তো হারতেই হবে, বাট আমার মনে হয় একটা ওয়ান্ডারফুল ম্যাচ আমরা দেখলাম। আমরা সেমিফাইনালের উত্তাপ দেখলাম। সেমিফাইনালে দুটো টিম কত উপরে উঠে গিয়ে তাদের মানের পারফর্ম করতে পারে। হয়তো কিছু ক্যাচ পড়েছে, রান আউটের চান্স মিস হয়েছে, এগুলোর কিছু অংশ ছিল এক্সাইটমেন্টের কারণে। আমরা জানি যে অনেক দুর্দান্ত খেলোয়াড় যে জিনিসগুলো মিস করেছে, ওভার এক্সাইটমেন্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট যে কোন দিকে যাচ্ছে, এটা ভালো উইকেটে আপনাকে 7 রান করে তারা করতে গিয়ে একসময় মনে হচ্ছে যে এটা বলতে কঠিন, পরে মুহূর্তে মনে হচ্ছে যে না, এটা খুবই সহজ, খুব সহজ না হলে ইজ অ্যাচিভেবল। সো দ্যাট অ্যান্ড ফিটনেসের লেভেলটা, সো দ্যাট এর পাশাপাশি বোধহয় আমাদের নিজেদের দিকেও তাকাতে হবে যে আমাদেরকে কোথায় যেতে হবে। এই সমস্ত ম্যাচ বোধহয় আমাদের একটা বার্তাও দেয় অ্যাট দ্য সেম টাইম। বাট কনগ্রাচুলেশনস টু নিউজিল্যান্ড, বিকজ আমি ফাইনালিস্ট হিসেবে তার একজনকে রেখেছিলাম সাউথ আফ্রিকা। সো আমার টিমের এটা বিদায় হচ্ছে। পছন্দের একটা টিম আমি আসলে পছন্দ করতাম, আমার ফ্যান ছিলাম ওয়েস্ট ইন্ডিজে, জন ভিভিও নিশ্চিত খেলতো, সেই দলের তো প্রস্থান হয়েছি। বাট আমার মনে হয় যে ব্র্যান্ডন ম্যাককালামের ক্যাপ্টেন্সি ছিল দুর্দান্ত। অ্যাট দ্য সেম টাইম তিনি ব্যাটিংও দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে কিছু পরিকল্পনার অভাব আমার কাছে মনে হয়েছে সাউথ আফ্রিকার বোলিং, যে লেন্থে ম্যাককালামকে বল করা উচিত ছিল, করলে যে তাকে মারতেন না তিনি সেটা আমি বলছি না, বাট বোল্ট এবং সাউদি যে উপরে উপরে বল করেছে সাহস করে, তারা কিন্তু তার জন্য রিওয়ার্ড পেয়েছে। তো সেখানে তো সকালে একটু মুভমেন্ট ছিল, সেকেন্ড সেশনে হয়তো বা সেই রকম মুভমেন্ট আমরা দেখিনি। বাট তারপরেও প্রথম দিকে কিছুটা শর্ট লেন্থ করাতে ব্র্যান্ডন ম্যাককালামের জন্য একদম সোনায় সোহাগা হয়ে গেছেন। তিনি শটগুলো অনেক বেশি ভালো টাইমিং করেন, কিন্তু যে বলে তিনি আউট হলেন আপনাদের লক্ষ্য করেছেন, তাকে কিন্তু পুশ করা হয়েছে তার মিডল্যান্ড লেগের দিকে, সরে গিয়ে মারতে গেছেন। ওই জায়গাটা তার একটা উইকনেস। আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে দেখেছি যে জনসনও তাকে ঠিক একই জায়গায় আক্রমণ করেছিল এবং তার এখানে বিশাল একটা আহত হয়েছিল। সো আমার এখানে মনে হয়েছে যে এই একটা জায়গায় আরো অনেক বেটার প্ল্যানিং। আমার মনে হয় যে এত বড় বড় ভাগা ভাগা বোলার সেই দলের অ্যালান ডোনাল্ড বোলিং কোচ, এখানে তারপরে হয়তো ব্র্যান্ডনকে আটকানো নিউজিল্যান্ডের মাঠে খুব ডিফিকাল্ট, বাট এফোর্টটা আমি দেখিনি। আরেকটি বিষয় যে আমরা দক্ষিণ আফ্রিকা দলের অনেক প্রশংসা করছি, দক্ষিণ আফ্রিকার কিন্তু বেশি প্রশংসাটা হচ্ছে ব্যাটসম্যানদেরই, কিন্তু তারা কিন্তু এবার প্রতিটা ম্যাচেই আসলে মাঠে নেমেছে 4 জন স্পেশালিস্ট বোলার হিসেবে। তাদের পঞ্চম বোলারের অভাবটা কিন্তু পুরো টুর্নামেন্টই তাদের বেশ ভুগিয়েছে। এটা আলোচনা হয়েছিল আমার বিশ্বাস যে ম্যাচ পয়েন্টে এটা অনেকে আলাপ করেছে, এবং আমরা কিন্তু দু দলের কি একই জিনিস দেখেছি। নিউজিল্যান্ডের কিন্তু 5th বোলারের অভাব ছিল, সেখানে কোরি অ্যান্ডারসনের নাম করা হয়, কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট তিনি হয়তো কিছু বিচ্ছিন্ন উইকেট পেয়েছেন, তারপর উনি কিন্তু উনি কিন্তু রিয়েলি রেসপেক্ট আদায় করার মতো বোলিং আমরা দেখি। মিনলে যেমন বল করে ট্রেন্ট বোল্ট কিংবা টিম সাউদি, তো আজকে কিন্তু তার পেনাল্টি কিন্তু তিনি দিয়েছেন, আজকে কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ ছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন তিনি যদি রুশোকে আউট না করে তাহলে এবিডি ভিলিয়ার্স মাঠে আসে না, কিংবা আরেকজনকে আউট না করলে হয়তো মিলার মাঠে আসে না। সো একদিকে কিন্তু সাপে বড় হয়েছে, তিনি উইকেট না হতে কিন্তু ওই রকম ব্যাটসম্যান গুলো আসাতেই হয়তো এতগুলো রান হয়েছে। তো নেভারদিলেস আমার মনে হয় যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কিন্তু অনেক বেশি কুশলী ছিল। তারা কিন্তু ইমরান তাহিরকে টার্গেট করেছিল
লেগ স্পিনারকে, যে তাকে উইকেট দিবে না, কারণ তিনি কিন্তু ইজ এ উইকেট টেকার। তো তার এগেনস্ট হয়তো তারা রান কম করেছে, কিন্তু তারা তাকে কিন্তু উইকেটটা দেয়নি এবং তারা পেসারদের উপরে কিন্তু বেশি অ্যাটাক করেছে। Exactly. আরেকটি বিষয় লিপু ভাই, এই দলটি মানে আমি বলবো যে দক্ষিণ আফ্রিকার এই দলের কোচের কথা যদি বলি, তারকা খচিত সব কোচ গ্যারি ক্রেস্টেন এবং অ্যালান ডোনাল্ডের মতো সব তারা আছেন, তো তারপরে এই পরিকল্পনার অভাব ছিল। কিন্তু আজকের ম্যাচটাতে আপনি যদি আমরা এবি ডিভিলিয়ার্সের অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশংসা হয়েছে বা অনেকে প্রশংসিত করেছেন তাকে, কিন্তু তারপরও আজকে কিন্তু আমরা দেখেছি যে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তারা অনেক মাঠে অনেক ট্রাই করেছিল, তারপর একটা যে থাকে উইনিং মেন্টালিটি বা একটা বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও কিন্তু দু এক সময় দেখা গিয়েছে যে সেরকম ছিল না। এটা হয় কি, ইনফ্যাক্ট এত বড় ম্যাচ টেনশনে পড়ে গেছিল প্রথমেই, কারণ ব্রায়ান ম্যাকালাম যে স্টার্ট দিয়েছিলেন একটা অভাবনীয় স্টার্ট ছিল, সেটা কিন্তু কম্পনটা পুরোপুরি মাঠে 11টা খেলোয়াড়ের মধ্যে ছড়িয়ে গিয়েছিল সাউথ আফ্রিকার। রেদার তার এই স্টার্টটা কিন্তু অনেক কমফোর্ট জোনে নিয়ে গেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরকে। অ্যান্ড আপনি দেখেন এই কদিন কিন্তু নিউজিল্যান্ডের টপ অর্ডাররা অনেক অনেক লম্বা রান করে দিয়ে গেছে। আজকে যখন দলের প্রয়োজন তখন কিন্তু টেইলর, এলিয়ট অ্যান্ড এট দ্য সেম টাইম কোরি অ্যান্ডারসন, তিনজনই কিন্তু রান করে গেছে। ওখানে যদি একটা উইকেট চলে যায় আর্লি, তাহলে কিন্তু আরেকজন ব্যাটসম্যানকে আসতে হয় এবং টেইলটা এক্সপোজড হয়ে যেত। অবশ্যই। তো আর যে সুযোগটা এসছিল, সেই সুযোগটা আমরা যেমন অস্ট্রেলিয়ার মতো দলকে দেখি গ্র্যাব করতে, সেই সুযোগটা কিন্তু সাউথ আফ্রিকা গ্র্যাব করতে পারেনি। সেখানে তাদের স্টেইন যে মেইন গান, তিনি কিন্তু এই টুর্নামেন্টে মোটেই ভালো করতে পারেনি। তার তেমন কোনো ইয়র্কার আমরা দেখিনি, যেমন আমাদের শ্রীলঙ্কার মালিঙ্গার কথা বলতে হয়, তিনি যে শেষ মুহূর্তে এসে করেছেন, কিংবা আমি রুবেলের কথা বলতে যাচ্ছিলাম, তুলনাটা ঠিক এখনো সেই জায়গায় রুবেল পৌঁছতে পারেনি, তারপরে তিনি যেটা ডেলিভার করেছেন সেই জিনিসগুলো কিন্তু বাহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে, ভেটেরির ক্ষেত্রে আমরা দেখিনি, কিংবা কোনো লাইন চেঞ্জ করে কাউকে রাউন্ড দ্য উইকেট এসে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল জেনারেট করতে দেখিনি। এই জিনিসগুলা কিন্তু যদি ওয়েন পার্নেল ভালো ফর্মে থাকতো, ট্রেন্ট বোল্ট যে কাজটা করেছে, ওয়েন পার্নেল হয়তো সেই কাজটা করতে পারতেন, কিংবা আমার কাছে মনে হয়েছে যে ফিলেন্ডারের জায়গায় কাইল অ্যাবটকে যদি রাখতো, তিনি কিন্তু উপরে বল করে অনেকগুলো ম্যাচেই প্রথমে ব্রেক থ্রু দিয়েছেন, পরপর 2টো উইকেট তিনি দিয়েছেন। তো এই জায়গাগুলো তো অনেক সময় হয়তো ফিলেন্ডারের ব্যাটিং এর দিকে তারা নজর দিয়েছেন, কিংবা তিনি বোলারও খারাপ না, তো ভাগ্য তাদেরকে খুব একটা সহায়ক করেনি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বৃষ্টি, যে সময় তারা রানটা এক্সেলেন্ট করছিল, সেটাও কিন্তু তাদের ব্যাটিংকে বাধাগ্রস্ত করেছে। দুবার ব্যাটিং করতে হয়েছে, বল কিছুটা শেষের দিকে ভেজা ছিল, একটু ভারী হয়েছে, মুভমেন্ট সেই কারণে হয়তো শেষের দিকে কিছুটা হয়নি। লিপু ভাই, আমরা কথা বলবো, তবে আরেকটা প্রতিবেদন আছে, সেটা একটু দেখে আসবো। চোকার্স তকমার সত্যতা আবারও প্রমাণ করলো দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হার মানল প্রোটিয়ারা। ঠিক তেমনি স্নায়ুচাপ ও নিজেদের ক্রিকেটীয় ব্যর্থতা ফুটিয়ে তুলে পুরো ম্যাচে একাধিক ক্যাচ, রান আউট মিসের সাথে বৃষ্টির সব মিলে যেন অকল্যান্ড ছিল দুর্ভাগ্যের স্বর্গ। এবারের প্রতিবেদনে থাকছে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অপ্রাপ্তির গল্প। হতবাক, বাকরুদ্ধ, অনেক মানুষের ভিড়েও একা, কিছুতেই থামছে না চোখের পানি। এগিয়ে এলেন সতীর্থ, কিন্তু তাতে অঝোর ধারায় নেমে আসা নোনা জল থামার বদলে যেন পেল নতুন গতি। বিশ্বাস করতে চাইছেন না, আবারও ভাগ্যদেবীর রসিকতার জন্য বেছে নিলেন তাদের। আবারও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের টিকিটটি প্রায় স্পর্শ করে তুলে দিলেন নিউজিল্যান্ডের হাতে। ম্যাচ শেষে এভাবেই দক্ষিণ আফ্রিকার ফাইনালে উঠতে না পারার কষ্টগুলো চিৎকার করে ফুটে উঠেছিল প্রোটিয়া খেলোয়াড়দের চেহারায়। 1992 সেমিফাইনালের মতো ভাগ্যদেবীর কার্পণ্যে হতছাড়া বৃষ্টি ছাড়াও নিজেদের বাজে ফিল্ডিংকেও কাঠগড়ায় দাঁড় করতে পারে প্রোটিয়ারা। ড্রপ দ্য ক্যাচ, ড্রপ দ্য ম্যাচ, ক্রিকেটের চিরন্তন সত্যটি কাল হবে জন্টি রোডসের উত্তরসূরিদের জন্য নিজেদের একান্ত দুঃস্বপ্নেও এটা হয়তো ভাবেনি প্রোটিয়ারা। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারদের নিয়েও বাজে ফিল্ডিং এর খড়গে এবার কাটা পড়ল প্রোটিয়া দলের চির আরাধ্য স্বপ্নটি। কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়ে চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা নকআউট পর্বের আরাধ্য জয় পেল চতুর্থবারের মতো সেমিফাইনালের মঞ্চে আবারও ব্যর্থ হলো স্নায়ুচাপ নিতে। তাই তো মাঠের বিভিন্ন স্থানে কঠিন কিছু ক্যাচ নিতে ব্যর্থ হন প্রোটিয়া ফিল্ডাররা। তবে অ্যান্ডারসনকে রান আউট করার সহজ সুযোগ হাতছাড়া করায় প্রোটিয়া অধিনায়ক নিজেকে বসাতে পারেন সবচেয়ে বড় অপরাধীর আসনে। সবকিছু ছাপিয়ে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও কোটি প্রোটিয়া সমর্থকদের চোখের জলে ভাসিয়ে আবারও সেমিফাইনালে মঞ্চ থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা।
শায়লা পারভীন, সময় সংবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। লিপু ভাই, আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকা অনেকগুলো সুযোগ হারিয়েছে, তো আপনার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? ম্যাচের টার্নিং পয়েন্ট ছোট ছোট ভাবে কয়েকবার এসছে, তার মধ্যে অন্যতম সেরা টার্নিং পয়েন্ট যেটা আমি বলবো যে জুটিটা যখন কোরি অ্যান্ডারসনের ইয়ে হচ্ছিল এলিয়টের, তখন যে রান আউটটা এবিডি উইলিয়ার্স মিস করেছে সেটা হচ্ছে মূল টার্নিং পয়েন্ট। ওখানে ওই উইকেটটা পেলে হয়তো এই খেলার ভাগ্য ঘুরে যেত, প্রেশার অনেক বেড়ে যেত। তারপরেও তাদের কাছে ছোট ছোট অপরচুনিটি এসছে, যেটা নাকি লাস্টে ডিউমিনি এবং আরেকজন খেলোয়াড় কলিশনে পড়ে গেল, তো ওইটা মানে হয়তো নয়েজি না থাকলে কিংবা ডুমিনি যদি একটু বেসিক অ্যাপ্লাই করতো তাকে, মানে তিনি আসছেন এদিক থেকে, এটা অ্যাবসলিউটলি, তো সেটা হলে হয়তো ওই ক্যাচটা হলে একটা শেষ সুযোগ ছিল, দ্যাট ওয়াজ এলিয়টের ক্যাচ, উইকেটটা ছিল। তো যেটা প্রবলেম হয়েছে সাউথ আফ্রিকার জন্য, মানে সেটা হয়েছে যে তারা যে সুযোগগুলোর হাতছাড়া করেছে সেটা অলওয়েজ খেলার শেষার্ধে তারা করেছে কিংবা শেষ প্রান্তে করেছে। নিউজিল্যান্ড যেটা করেছে সেটা খেলার শুরুতে ডিককের আমলার ক্যাচ তারা ফেলেছে, বাট তারা সেটা ইমিডিয়েটলি কিছুক্ষণের মধ্যেই রিকভার করেছে। সো এক্ষেত্রে তাদের আর অপরচুনিটি ফিরে দাঁড়ানোর খুব কম ছিল। সো ব্যাড লাক and credit goes to New Zealand. আরেকটি বিষয়, যে আমরা যদি দেখি যে ইতিহাস বা পরিসংখ্যানের কথা, 8 বছর পর পর কিন্তু দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠে, বা দুটো বিশ্বকাপের, যেমন 92 পর 99 দুটো বিশ্বকাপ ছিল, এরপর 99 এর পর 2007, এরপর 7 এর পর 2015। তো এবারই কিন্তু তাদের কাছে একটা তাদের সুবর্ণ সুযোগ ছিল, সেটাও হারালো। এরপর কিন্তু আবার আমাদের হয়তো চলে যেতে হবে 2023 সালের বিশ্বকাপে তাদের পরবর্তী সেমিফাইনাল দেখার জন্য। তো এই দলটা অনেক প্রতিভাবান, এত কাছে গিয়েও আসলে ফিরে সেটা আমরা দেখলাম মাঠে তারা কিভাবে কাঁদছিলেন, বা তাদের বহিঃপ্রকাশটা মানে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। তো এতে আসলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের প্রভাবটা কেমন হতে পারে এই বিশ্বকাপের এই ফলাফলটা? দেখেন, এটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেমন খুব ইতিবাচক হবে, নিউজিল্যান্ডের ক্রিকেট কিন্তু তার জনপ্রিয়তা হারাচ্ছিল। কিশোরদের ক্রিকেটে পার্টিসিপেশনের সংখ্যা কম ছিল। এটা আমার বিশ্বাস যে সেখানে তাদের একটা ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কিংবা আরো অনেক উৎসাহ উদ্দীপনা সঞ্চার করবে অভিভাবক এবং কিশোরদের মধ্যে। ঠিক একইভাবে সাউথ আফ্রিকা যারা যেখানে নাকি ফুটবল কিংবা রাগবি এই খেলাগুলো অনেক মানে পপুলার, তো সেখানে তাদের জন্য একটা অ্যাচিভমেন্ট কিন্তু ডিউ হয়ে গেছে অনেক দিন ধরে। তো সেটা তাদেরকে কিছুটা হলো ব্যাকফুটে নেবে, বাট মানে সাউথ আফ্রিকানরা অনেক প্রতিভাবান। এখানে ড্রপ ইন উইকেট, এগুলো কিছু কিছু জিনিস ফ্যাক্টর ছিল, ছোট মাঠ একটা ফ্যাক্টর ছিল। তো তারপরে সবকিছু জিনিস ছাপিয়ে গেছে অবশ্য তাদের পারফরমেন্স। গ্র্যান্ট এলিয়টকে তারা কিন্তু তাদের দলে রেখে দিয়েছেন। প্রথম 4টে ম্যাচে তিনি রানই করেননি, অন্য কোনো দেশ হলে সেখানে হয়তো আমরা কাউকে বিকল্প হিসেবে দেখতাম, কিন্তু এই সাউথ আফ্রিকান তিনি জন্ম নিয়েছেন সাউথ আফ্রিকান এই টিমের পক্ষে খেলেছেন, আজকে তিনি সেই রিওয়ার্ডটা দিলেন এমন একটা দিনে, ইজ আনবিলিভেবল। অ্যান্ড এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে কুইন্টন ডিকক, যিনি নাকি অ্যাবসলিউটলি ফর্মে ছিলেন না, লাস্ট ম্যাচে তিনি কিছু রান করেছেন 50, তাকে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে, তিনি ওভার রেটেড হয়ে গেছেন। সেখানে যদি এবিডি উইলিয়ার্স গ্লাভসটা নিতেন তাহলে তার দুটো অপশন থাকতে, হয়তো বিকল্প উদ্বোধন অথবা একজন বাড়তি বোলার তিনি খেলাতে পারতেন। তো এটা তাদের অনেক বড় দল, বড় দলের থিঙ্ক ট্যাঙ্ক অনেক আছে, বাট আমার মনে হয় যে কোনো কোনো সময় কিন্তু খেলোয়াড়দের আত্মবিশ্বাস শূন্যের কোঠায় চলে যায় যখন নাকি সে রান করতে পারে না। আজকে আপনি দেখেছেন ডিককের চোখের দিকে তাকিয়ে যখন তিনি বিট করছিল, বোঝা যাচ্ছে যে ভিতর কিন্তু আস্থায় হীনতায়। আগের 6বার সেমিফাইনালে না পারলেও 7মবারে সেই অধরা জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে এই জয়ের মূল ভূমিকা রেখেছে নিঃসন্দেহে গ্র্যান্ট এলিয়ট। তিনি এখন কিউইদের নায়ক। চলুন সেমির মঞ্চে নায়ক হয়ে ওঠা এলিয়টের গল্পই জেনে আসি এবারের প্রতিবেদনে। দলীয় 149 রানে ম্যাককালাম, গাপটিল, উইলিয়ামসন ও টেইলরের মতো অভিজ্ঞরা যখন আউটের খাতায়, তখন ম্যাচ অনেকটাই নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকার। তবে বিপাকে পড়া দলকে টেনে তোলেন গ্র্যান্ট এলিয়ট। পঞ্চম উইকেটে মারমুখী কোরি অ্যান্ডারসন ও এলিয়ট জুটি গড়ে তোলেন গুরুত্বপূর্ণ 103 রান। সতীর্থ অ্যান্ডারসন আউট হলেও পথ হারাননি এলিয়ট। একরকম একাই দায়িত্ব কাঁধে নিয়ে 53 বলে হাঁকান ক্যারিয়ারের 8ম 50।
এরপর তিনি বাকি সময় নিউজিল্যান্ডের স্বপ্নের মেরামত দেন নিজের দারুণ ব্যাটিং দক্ষতায়। আপসহীন ব্যাটিং করে 7টি 4 ও 3টি 6-এর মারে 73 বলে 84 রান করে অপরাজিত থেকে দলকে ফাইনালে পৌঁছে দেন 36 বছর বয়সী এই কিউই অলরাউন্ডার। সেই সাথে জয় করে নেন ম্যান অব দ্য ম্যাচের খেতাব। প্রতিটি বলে পুরো গ্যালারি ভর্তি দর্শক যখন আপনার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে তখন রানও আপনার কথাই ভাববে। এ জয় শুধু আমার বা আমার দলের নয়, এ জয় পুরো নিউজিল্যান্ডের। ম্যাচ শেষে প্রোটিয়ারা কাঁদে এলিয়টের দুর্দান্ত ব্যাটিংয়ে। অথচ মজার ব্যাপার এই, এলিয়টের জন্মভূমি হলো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। ফারজানা মুমু, সময় সংবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে। লিপু ভাই, 92 ওয়ার্ল্ড কাপে যদি আমরা ফিরে যাই, সেমিফাইনালে এই অকল্যান্ডে হেরেছিল নিউজিল্যান্ড এবং এই মাঠেই কিন্তু আবার 1987 এবং 2011 সালে রাগবি ওয়ার্ল্ড কাপ জিতেছে নিউজিল্যান্ড। তো এই মাঠ আসলে আপনি একটু আগে বলছিলেন যে আসলে ক্রিকেট আরো বেশি জনপ্রিয় হবে নিউজিল্যান্ডে। তো রাগবি সবচেয়ে জনপ্রিয় খেলা আমরা জানি, দুবার বিশ্বকাপ জিতেছে। তো তারা এবার সেমিফাইনালের মঞ্চে, ফাইনালের মঞ্চে প্রথমবারের মতো। এই আসলে তাদের ক্রিকেটের জন্য এটা আসলে কতটুকু বড় অর্জন, বা আসলে বিশ্বকাপটা যদি তারা জয় করে সেক্ষেত্রে কি রাগবির সেই যে ক্রেজটা আছে সেটাকে ছাড়িয়ে যাবার কোনো সম্ভাবনা আছে কিনা? আমার মনে হয় না। রাগবির যে ক্রেজ সেটাকে, কিংবা রাগবির থেকে নিউজিল্যান্ডের যে অর্জন, ব্ল্যাক ক্যাপের যে একটা ভ্যালু, আমার মনে হয় না সেটা এই শুধু এই একবার বিশ্বকাপে যদি জয়ও করে নিউজিল্যান্ড সেটাকে ছাড়িয়ে যেতে পারবে। তবে হ্যাঁ, হয়তো ব্যবধানটা কমাবে নিশ্চয়ই। তবে এটাও ঠিক যে নিউজিল্যান্ড স্বাগতিক দেশের একজন, তো তারা যদি ফাইনালে উঠে নিশ্চয়ই সেখানে তার জন্য একটা গৌরবের ব্যাপার। অনেকবার তারাও বঞ্চিত হয়েছে সেমিফাইনালে উঠে, এবং সেই ব্যথাটা কি আমরা অ্যাটলিস্ট অনুভব করতে পারি। আর এখন আমাদের তাকিয়ে থাকতে হবে ফাইনালের দিকে তারা কতখানি কম্পিটেন্ট হয় এবং তাদের বিপক্ষে কে আসে। আরেকটি বিষয়, আসলে একটু মজার বিষয় একটি, যে আমরা জানি ফুটবল একটি ক্লাব আছে বেনফিকা, তাদের কিন্তু তাদের কোচ অভিশাপ দিয়েছিল বেলা গাটম্যান যে 100 বছরও তারা কোনো ইউরোপিয়ান কাপ জিততে পারবে না। সেটা কিন্তু প্রায় 53 বছর হয়ে গেছে, সে অভিশাপের মধ্যে তারা আছে। আমরা দেখছি দক্ষিণ আফ্রিকা 92 থেকে ওয়ার্ল্ড কাপ খেলছে এবং অনেকদিন হয়ে গেল, 23 বছর, তারা কিন্তু অভিশাপটা কাটিয়ে উঠতে পারছে না। তো আপনার কি মনে হয় এমন কোনো অভিশাপ কি আদৌ তাদের আছে নাকি? তারা এটা আসলে এমন কেন হয় দক্ষিণ আফ্রিকার সাথে বারবার? ডিফিকাল্ট টু সে, বিকজ মানে অস্ট্রেলিয়ার সঙ্গে যখন ল্যান্স ক্লুজনার খেলছিল 3 বল 1 রান বাকি, অবিশ্বাস্যভাবে তার রান আউট হলো অ্যান্ডন ডোনাল্ড সঙ্গে, আরো 2টা বল স্পেয়ার করার ছিল না। তো এগুলো আসলে মাঝে মাঝে এরকম মনে হয় যে আজকে কেন এবি ডিভিলিয়ার্সের মধ্যে একজন খেলোয়াড়, তিনি তার হাত থেকে কেন স্লিপ করবে, তিনি কেন তার ভারসাম্য হারাবেন, নাহলে তিনি বলটা পরে ধরতে পারলো কিন্তু স্টাম্প উঠে ফেললে হয়ে যেত। তো তিনি তার মাথার দিয়ে ভারসাম্য রাখতে পারলেন না। কিছু জিনিস, কিছু কুসংস্কার ক্রিকেটাররা কিন্তু বিশ্বাস করে, তার প্রিয় প্যাড, প্রিয় গ্লাভস, এগুলো যেন অন্য কেউ না ধরে খেলার আগে, এগুলো কিন্তু এখনো রয়ে গেছে। বাট তারপর আমি মনে করি যে প্রপার ট্রেনিং, প্রপার এক্সিকিউশন অফ প্ল্যানিং, এটাই মুখ্য। আজকে যে কোনো কারণেই হোক তারা বোলিং ভালো করতে পারেনি, ডিফেন্ড করতে পারেনি, ক্যাচ অপরচুনিটি মিস করেছে। তো তাদেরকে এই 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 জিনিসের উপরই ধ্যান রাখা উচিত। ওগুলো ব্যাকআপ মাইন্ড কাজ করলেও আসলে পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, এবং নিউজিল্যান্ড কিন্তু পারফরমেন্স করেই জিতেছে, নিউজিল্যান্ড কিন্তু অন্য কোনোভাবে জিতেনি। আমরা দেখছিলাম যে গত ম্যাচে কিন্তু মার্টিন গাপ্টিল সেই অতিমানবী ইনিংস 237, আজ দেখলাম যে আসলে পুরো আসরেই কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে গ্র্যান্ট এলিয়ট ওরকম আসলে আলোয় ছিলেন না, বা ওরকম তাকে নিয়ে কেউ কখনো চিন্তাও করেনি। হুট করে আজকে তিনি একটা এরকম দারুণ একটা নক খেললেন। তো আসলে টিম বলতে কিন্তু আমরা এভাবেই বুঝি, মানে আপনার মতো কি যে এক একদিন এক একজন পারফর্মার উঠে আসবে, একটা ম্যাচ উইনিং একটা ইনিংস খেলবে, এটাই তো আসলে একটা দল। এটা তো হলে তো টিম ওয়ার্কটাই বোঝায়। তবে প্রতিটি দলেরই কিন্তু কোনো না কোনো টুর্নামেন্টে ইনফর্ম বোলার ব্যাটসম্যান থাকে, যেমন সাউদি আছে, ট্রেন্ট বোল্ট আছে, দেন ভেটেরি ব্যাকআপে 3জন বোলার ভালো করছে, ব্যাটিংও ঠিক একইভাবে উপরের দিকে। কেন উইলিয়ামসন প্রথম দিকে রান করেছেন, শেষে এসে আউট অফ ফর্ম ব্যাটসম্যান যে এইভাবে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল রান করবে এলিয়ট, এটা কিন্তু ইটস বিট ডিফিকাল্ট। এবং উইথ ফুল অফ কনফিডেন্স, অথরিটি, কোনো প্যানিক নেই, এটা কিন্তু একটা মানে বড় ব্যাপার, স্পেশালি এরকম বড় মঞ্চে এরকম ভালো অপোজিশনের বিপক্ষে। বাট প্রবাবলি তারা তাদের প্রস্তুতিটা মধ্যে কিছু ভিন্ন মাত্রা যোগ করে, যেগুলা হয়তো স্টিল উই আর নট অ্যাওয়্যার অ্যাবাউট ইট। আরেকটি বিষয় যে নিউজিল্যান্ড ফাইনালে উঠে গেছে, এখন আরেকটি সেমিফাইনাল বাকি আছে যেটি ভারত এবং অস্ট্রেলিয়ার। তো
তো ট্রান্স তাসমান ফাইনাল দেখার ব্যাপারে আপনি কতটুকু আশা করছেন যে এরকম একটি ফাইনাল হবে, নাকি ভারতই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠবে? ইনফ্যাক্ট মানে আমি যেটা বলেছিলাম অর্ধেক তো হলো না, মানে সাউথ আফ্রিকা মানে হেরে গেল, বাট আমি ওখানে বলছিলাম যে আগের থেকে যে অস্ট্রেলিয়ার সম্ভাব্য ফাইনালে খেলার একটা সুযোগ আছে আমার মতে। তো এখন ইন্ডিয়া আসাতে নিশ্চয়ই সেখানে মানে প্রতিদ্বন্দ্বিতাটা খুব ভালো হবে, যেহেতু সিডনির উইকেট কিছুটা স্পিনারদেরকে সহায়তা করেছে, আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালে। তো হোপফুলি আরেকটু ইভেন ফাইট করার সুযোগ থাকবে বোলারদেরও, তাহলে আমার মনে হয় একটা উপভোগ্য ম্যাচ দেখবো। এবং যেহেতু হোম গ্রাউন্ড, সেক্ষেত্রে ভালো দল অস্ট্রেলিয়া ডেফিনেটলি এগিয়ে থাকবে কিছুটা। আমরা আজকে আসলে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেখছিলাম যে শ্রীনিবাসন বলছেন যে উইকেটটা ব্যাটিং সহায়ক হোক, অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে একটু ঘাস থাকুক উইকেট। আসলে এমন দুই মোড়লের লড়াই, আসলে এটা মাঠের বাইরে যেমন একটা যুদ্ধ, মাঠের যুদ্ধ তেমন। তো আসলে এখান থেকে আসলে কেমন হতে পারে যে মাঠের বাইরের দুইটা শক্তিশালী দল তারা খেলছে, এটাও কিন্তু তাদের একটা যুদ্ধ ভাব থাকবে। এগুলো বাকযুদ্ধ, এগুলো একটা মাত্রা যোগ করে। আমি জানি না, আপনি সাংবাদিক ভালো বলতে পারবেন যে উদ্যোগ শ্রীনিবাসন এটা বলেছে কিনা, কিংবা ওটা তারা বলেছে কিনা। অনেক সময় এই ধরনের স্টেটমেন্ট তৈরিও হয়, বাট আলটিমেটলি সবাই জানি যে মানে আইসিসির তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ান কিউরেটরদের অংশগ্রহণেই এই উইকেট তৈরি হচ্ছে। তো সেমিফাইনালে এমন কোনো উইকেট আমার মনে হয় তৈরি হওয়া শোভনীয় না, যেটা যে কোনো একটি দেশকেই ফেভার করবে। কিংবা অস্ট্রেলিয়ান কন্ডিশনে, অস্ট্রেলিয়ার দেশে অল অফ এ সাডেন আমরা দেখলাম যে ভারতীয় এই উপমহাদেশে, আমাদের এই উপমহাদেশের উইকেট ওখানে কিভাবে স্থানান্তর হয়ে গেল, সেটাও ক্রিকেটের জন্য মোটেই ভালো হবে না। এবং যে কালিমাটা লেপন হয়েছে সেটা আরো অনেক গভীর হবে। এক্স্যাক্টলি। তো সেগুলোকে ছাপিয়ে ক্রিকেটকেই আমাদের এগিয়ে নিতে হবে। আমরা সেরকম একটা উপভোগ্য ম্যাচের দিকে আমরা বেসিক্যালি তাকিয়ে থাকবো। লিপু ভাই, আপনাকে ধন্যবাদ আসার জন্য। আসলে আপনি যেমনটি বললেন যে অস্ট্রেলিয়া, আপনার চাওয়া যে অস্ট্রেলিয়া জিতুক, সেরকমই আসলে বাংলাদেশের হয়তো বা প্রতিটা ক্রিকেট ভক্তই চাইবে যে অস্ট্রেলিয়া জিতে আসলে ফাইনালের মঞ্চে যাক। নিশ্চয়ই কেউ চাইবে না যে অন্তত এই বিশ্বকাপে ভারত জিতুক। এক্স্যাক্টলি। আপনাকে ধন্যবাদ। মাত্র এক ওয়ানডের অভিজ্ঞতা নিয়ে খেলতে গিয়েছিলেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে। টাইগারদের হয়ে অসাধারণ কিছু না করলেও আক্রমণাত্মক ব্যাটিং ও দারুণ টেকনিকের কারণে সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তির প্রশংসায় সিক্ত হয়েছেন। দর্শক, বলছি সাতক্ষীরার ছেলে সৌম্য সরকারের কথা। চ্যালেঞ্জিং হলেও টাইগারদের হয়ে 3 নম্বরে ব্যাটিংয়ে নেমে আস্থার প্রতিদান দিয়েছেন। এবারের প্রতিবেদনে থাকছে সৌম্য সরকারের বিশ্বকাপ অভিজ্ঞতা। ভারতের বিপক্ষে প্রশ্নবিদ্ধ হারে কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছে টাইগারদের স্বপ্নের বিশ্বকাপ মিশন। সেমিফাইনালে ওঠার লড়াই থেকে বাংলাদেশ বিদায় নিলেও টাইগারদের ঝুলিতে জমা হয়েছে দারুণ সব সুখস্মৃতি। একদিকে বাংলাদেশ যেমন পেয়েছে বিশ্বমানের কয়েকজন উদীয়মান ক্রিকেটার, তেমনি আবার অনেকেই নিজেকে চিনিয়েছেন নতুন করে। লাল সবুজের জার্সি গায়ে যে কজন ক্রিকেটার নিজেদের প্রমাণ করেছেন ক্রিকেটের বিশ্বমঞ্চে, তাদের মধ্যে অন্যতম সৌম্য সরকার। মাত্র এক ওয়ানডের অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপে সুযোগ পাওয়া এবং টাইগারদের প্রতিনিধিত্ব করাটাকে অনেক বড় পাওয়া বলেই মনে করছেন এই অলরাউন্ডার। অলকার মতো একটা জায়গায় খেলতে পারছি, এটা আমিও নিজে অনেক খুশি। আর ওয়ার্ল্ড কাপের মাধ্যমে, ন্যাশনাল ডের মাধ্যমে আমাদের দেশের 16 কোটি মানুষের মধ্যে নিজেকে তুলে ধরতে পারছি, তাদের জন্য খেলতে পারছি, দেশের জন্য খেলতে পারছি, এর জন্য অনেক অনেক খুশি আমি। বিশ্বকাপে টাইগারদের হয়ে 6 ম্যাচ খেলে 150-তে 29 গড়ে সৌম্যর ব্যাট থেকে এসেছে 175 রান। তবে এমন পারফরমেন্সের পরও শতভাগ খুশি নন এই বাঁহাতি ব্যাটসম্যান। সত্যি কথা সন্তুষ্ট না, কারণ কিছু কিছু ইনিংস আমি আর কি 30-40 করে আউট হয়ে গেছি। এগুলো যদি বড় করতে পারতাম তাহলে আমাদের টিমের জন্য, আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হতো। দলের হয়ে ওপেনাররা বারবার ব্যর্থ হলেও 3 নম্বরে নেমে সৌম্য খেলেছেন স্বাভাবিক গতিতে। তাহলে কি ছিল সৌম্যর সফলতার চাবিকাঠি? সবাই আমাকে সাপোর্ট করছে টিমের, তো সবার সাপোর্টের মধ্যে চেষ্টা করছি নিজের বেস্টটা দেওয়ার জন্য। বিশ্বকাপের মতো বড় আসরে খেলার অভিজ্ঞতা পরবর্তী সিরিজগুলোতে দলের সবার জন্য কাজে আসবে বলে মনে করেন উদীয়মান এই অলরাউন্ডার। কারণ সবাই এখন ভালো ফর্মে আছে, ভালো খেলতেছে, রিয়াদ ভাই অনেক ভালো করতেছে। তো এটা যদি সবাই আমরা কন্টিনিউ করতে পারি, মনে হয় টিমের জন্য ভালো হবে। এবারের বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলেও এপ্রিল থেকে ঘরের মাঠে শুরু হওয়া পাকিস্তান সিরিজে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাবেন সৌম্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে নিজ দেশ অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন সাবেক অজি পেসার ব্রেট লি। তার মতো অজি দলটা দারুণ ভারসাম্যপূর্ণ, তাই 26 মার্চ সিডনিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া জায়গা করে নেবে বলে মনে করেন সাবেক এই গতি তারকা।
অস্ট্রেলিয়া দলটা দারুণ ভারসাম্যপূর্ণ। ওপেনিং বলুন আর মিডল অর্ডার সব জায়গাতেই প্রতিভাবান সব ক্রিকেটার আছে। আর মাইকেল ক্লার্কের কথা না বললেই নয়, সে দলকে অসাধারণভাবে নেতৃত্ব দিচ্ছে। শুধু তাই না, বোলিংয়েও একটি দারুণ ইউনিট হিসেবে কাজ করছে স্টার্ক জনসনরা। পাকিস্তানের বিপক্ষে হ্যাজেলউড অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। তাই আমার মতে সিডনির সেমিফাইনালে অস্ট্রেলিয়াই জিতবে। এফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে শক্তিশালী উজবেকিস্তান অনূর্ধ্ব-23 দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। কৌশলী খেলার ফুলঝুরি সাজিয়ে ম্যাচের শুরু থেকে দৃষ্টিনন্দন খেলা উপহার দিতে থাকে উজবেকিস্তান দলের খেলোয়াড়রা। তবে ডিবক্সের কাছ থেকে বেশ কিছু শট লক্ষ্যভ্রষ্ট হয় তাদের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে থাকে দু দল। শেষের দিকে আবাহনী ডিবক্সের ভেতর উজবেকিস্তান ফরওয়ার্ডের শট আবাহনী রক্ষণভাগের খেলোয়াড়ের হাতে লাগলেও রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় পেনাল্টি থেকে রক্ষা পায় আবাহনী। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু দল। তবে মাঠের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ দলের কোচ ডিক্রুইফের তীক্ষ্ণ দৃষ্টি ছিল উজবেকিস্তানের খেলোয়াড়দের উপর। ম্যাচের পুরোটা সময় তিনি ছক কষেছেন প্রতিপক্ষের শক্তিমত্তার খুঁটিনাটি জানতে। সিডনিতে অস্ট্রেলিয়া এবং ভারতের সেমিফাইনাল মাঠে না গড়ালেও এরই মধ্যে শুরু হয়ে গেছে এই দুই দলের ক্রিকেটারদের কথার লড়াই। অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ অবশ্য এরই মধ্যে ভারতীয় পেসারদের সামলাতে নিচ্ছেন প্রস্তুতি। এবারের আসরে ভারতের 3 পেসার 70টির মধ্যে 42টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে স্পিনার অশ্বিনও আছেন দারুণ ফর্মে। আর সিডনির মাঠ যেহেতু স্পিনারদের সাহায্য করে, তাই ভারতীয় স্পিনারদের নিয়ে কিছুটা চিন্তা থেকে যাচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। তবে ফিঞ্চের মতে পরিকল্পনা অনুযায়ী ম্যাচ খেলে যেতে পারলে ভারতের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন কিছু নয়। এদিকে সিডনির মাঠে অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সুবর্ণ সুযোগ বলে মনে করছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। তার মতে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়াটা ভারতের জন্য দারুণ হবে। অন্যদিকে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার স্লেজিং থেকে নিজেকে বিরত রাখার কথা জানালেও চুপ করে থাকবে না তার সতীর্থ মিচেল জনসন। ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং এর পাল্টা জবাব দিতে সবসময়ই জনসন প্রস্তুত আছে বলে জানান। ট্যাক্স ফাঁকির অভিযোগে জেল হতে পারে বার্সেলোনার সভাপতি জোসেফ বার্তামিউ ও সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের। নেইমারের বেতন ভাতা নিয়ে এই ট্যাক্স ফাঁকির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। 2013 সালে নেইমারের সাথে বার্সেলোনার 43.63 মিলিয়ন ডলারের চুক্তি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে দেশটির আয়কর দপ্তরের। এ সংক্রান্ত একটি মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের 24.21 মিলিয়ন ডলারের জরিমানাও করা হয়েছে। তবে এই টাকার পরিমাণ 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত মেয়াদের জন্য তাদের কাছে জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে স্প্যানিশ কর কর্পোরেশন এই বিষয়টিতে আরো দুর্নীতির আভাস পাওয়ায় শাস্তির ধরন আরো বড় হবার সম্ভাবনা রয়েছে বার্সার সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের জন্য। সেক্ষেত্রে ইতিমধ্যে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড হবারও আভাস পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 9 দিন ব্যাপী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরকার মোটরস ক্রীড়া সংস্থা। স্টেশন ক্লাব চত্বরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকার মোটরস ক্রীড়া সংস্থা 3-1 সেটে লিবার্টি ক্রীড়া সাহিত্য সংসদকে 3-1 সেটে হারায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে স্থানীয় জেলা প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গরা পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে মোট 28টি দল অংশ নেয়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 4 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড। চোকার অপবাদ ঘুচল না প্রোটিয়াদের। ইতিহাস রচনা করে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে পা রেখে উচ্ছ্বসিত কিউই অধিনায়ক। যোগ্য দল হিসেবে নিউজিল্যান্ড জিতেছে বললেন ডিভিলিয়ার্স। এবং বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার সামনে সিরিজগুলোতে কাজে লাগাতে চান সৌম্য সরকার। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।